হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ ইংরেজি টপিক শিখব যার নাম হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন বলো তো আসলে কি? এটা কোন জিনিসের ভাগ? এটা হচ্ছে তোমার পার্টস অফ স্পিচ, যেটা রয়েছে 8টা আমাদের যে পার্টস অফ স্পিচ রয়েছে সেগুলোর ভাগ বলতে পারি আমরা প্রিপোজিশনকে। ঠিক আছে, তাহলে দেখো, হোয়াট ইজ পার্টস অফ স্পিচ তোমরা আশা করি জানো, আগের ক্লাসেও আলোচনা হয়েছে। প্রথমে আমরা জেনে নিই আমাদের যে 8টা পার্টস অফ স্পিচ আছে, মানে আমরা কথা বলার সময় অথবা সেন্টেন্স লেখার সময় যে অংশগুলো ছাড়া আমাদের সেন্টেন্স তৈরি হয় না সেগুলোকে বলা হয় পার্টস অফ স্পিচ। এবার পার্টস অফ স্পিচ 8টা হচ্ছে, আমাদের নাউনটা অলরেডি কভার হয়ে গেছে। নাউন সেকেন্ড নাম্বারে রয়েছে আমাদের প্রোনাউন, সর্বনাম, বিশেষ্যর পরিবর্তে যেটা বসে সেটার নাম হচ্ছে সর্বনাম। ভার্ব ক্রিয়া, অ্যাডজেক্টিভ বিশেষণ, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ। আজ আমরা কিন্তু পড়ব কি নাম, এটা হচ্ছে তোমার প্রিপোজিশন অর্থাৎ পদোন্নয়ী অব্যয়। তারপর হচ্ছে তোমার কনজাংশন সমুচ্চয় অব্যয় এবং ইন্টারজেকশন বিস্ময়বোধক অব্যয়। এবার প্রিপোজিশন কাকে বলে বলো তো একটু? হ্যাঁ, প্রিপোজিশন এই শব্দটা যদি আমরা ভেঙে ফেলি তাহলে আমরা পাবো দুটো শব্দ, একটার নাম হচ্ছে প্রি আর আরেকটার নাম হচ্ছে পজিশন, তাই না? প্রি অ্যান্ড পজিশন। তাহলে প্রি মানে কি? প্রি মানে হচ্ছে আগে, আর পজিশন মানে হচ্ছে অবস্থান, যেটা কার আগে বসে? নাউন অথবা প্রোনাউনের আগে বসে। এমন একটা ওয়ার্ড বলতে পারি, একটা ওয়ার্ড অথবা ওয়ার্ড গ্রুপ অফ দ্য ওয়ার্ড, বা কিছুগুলো শব্দের সমষ্টি যেটা নাউন অথবা প্রোনাউনের আগে বসে এবং কিছু সম্পর্ক বোঝায়। কি বোঝানো হয়? অন্যান্য যে পার্টস অফ স্পিচগুলো আছে তাদের সঙ্গে সে কোনো কিছু সম্পর্ক বোঝায়, তখন সেই ওয়ার্ডটাকে বলা হয় প্রিপোজিশন। প্রিপোজিশন মানেই হচ্ছে পদান্বয়ী অব্যয়। ঠিক আছে, এখানে আমরা একটা প্রেফিক্স পাবো যার নাম হচ্ছে প্রি, পড়লাম, এবং আর নাউন এবং প্রোনাউনের আগে বসে, তাই জন্য এর সঙ্গে আরেকটা যোগ হয়ে যাচ্ছে পজিশন। ঠিক আছে, প্রিপোজিশন। এবার সহজ ভাষায় যদি আমরা এর ডেফিনেশনে যাই তাহলে আমরা কি বলবো, যে পার্টস অফ স্পিচ বা যে শব্দটা নাউন এবং প্রোনাউনের আগে বসে এবং এর কাজটা কি বলতো, সে বললো নাকি সম্পর্ক বোঝায়। এবার কি কি বোঝানো হবে? ডাইরেকশন, দিক বোঝাবে। আর কি বোঝাবে বলতো? প্লেস, স্থান বোঝাবে, টাইম, সময়, মেথড অর্থাৎ পদ্ধতি, সোর্স অর্থাৎ উৎস। এই সব সম্পর্ককে বোঝাবে কে? এই সব সম্পর্ক বুঝিয়ে দেয় আমাদের প্রিপোজিশন, তাই জন্য ওকে বলা হয় পদান্বয়ী অব্যয়। ঠিক আছে, প্রিপোজিশন। এবার প্রিপোজিশন নাউন এবং প্রোনাউনের সঙ্গে বসে এবং প্রোনাউনের আগে বসে এবং অন্যান্য পার্টস অফ স্পিচের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। এটা আমাদের বোঝা গেল, ডেফিনেশন তাহলে ক্লিয়ার। এবং কি কি সম্পর্ক বোঝায়? ডাইরেকশন, প্লেস, টাইম, মেথড, সোর্স, এগুলো বোঝানো হয়। এবার বিভিন্ন ভাগ আছে এবং আমরা এবার প্রিপোজিশনের বিভিন্ন কাজের দিকে ধ্যান দেব। কি কি কাজ করে প্রিপোজিশন? এক্সাম্পল হিসেবে আমরা যদি বুঝি তাহলে নাউনের সঙ্গে নাউনের সম্পর্ক তৈরি করে। কি বলছে? ওয়ান নাউন টু অ্যানাদার, একটা নাউন আরেকটা নাউনের সাথে যুক্ত হয়ে একটা সম্পর্ক বোঝায়। যেমন এখানে আমরা যদি উদাহরণটা দেখি তাহলে দেখো লেখা আছে সি ওয়াজ ইন দ্য কিচেন। এখানে দুটো নাউন রয়েছে, একটার নাম হচ্ছে সি আর একটার নাম হচ্ছে কিচেন। একটার নাম হচ্ছে সিনা ওয়াজ ইন দ্য কিচেন, আর একটা নাম হচ্ছে কিচেন। তাহলে একটা নাউনের সঙ্গে আরেকটা নাউনের সম্পর্ক কে তৈরি করছে? এই ইন নামক ওয়ার্ডটা। কোন ওয়ার্ডটা বলো তো? এই ইন নামক ওয়ার্ডটা আমাদের এই সিনা নামক নাউনের সঙ্গে কিচেন নামক নাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করছে। আর এটা বলো তো কী বোঝানো হচ্ছে? এটা স্থান বোঝানো হচ্ছে। এই যে এ কোথায় আছে? সে কিচেনে আছে, স্থানের সম্পর্ক
তৈরি করছে। পরেরটা হচ্ছে আমরা যদি দেখি তাহলে দেখব যে নাউন টু ভার্ব, সেকেন্ড নাম্বারে আমরা দেখব নাউনের সঙ্গে আবার ভার্বের সম্পর্ক বোঝাচ্ছে। ঠিক আছে, কোনটা হচ্ছে নাউন? দেখো এই সেন্টেন্সটা পড়া হোক, তাহলে দেখা যাবে সি স্লিপড অফ দ্য স্টেয়ার্স। এখানে স্লিপড হচ্ছে একটা ভার্ব এবং স্টেয়ার্স মানে সিঁড়ি, তাহলে স্টেয়ার্সটা হচ্ছে নাউন। এই ভার্বের সঙ্গে নাউনের সম্পর্ক বুঝিয়ে দিচ্ছে কোন প্রিপোজিশনটা? এই অফ নামক প্রিপোজিশনটা। ঠিক আছে, সি স্লিপ, সে কোথা থেকে স্লিপ করেছে, পড়ে গেছে, সেটা হচ্ছে তোমার সিঁড়ি থেকে। তাহলে এখানেও একটা সম্পর্ক, একটা ধারণা রয়েছে। পরেরটা দেখো, থার্ড নাম্বারে আমরা যদি যাই তাহলে আমরা দেখব নাউন টু অ্যাডজেক্টিভ। কি বোঝানো হচ্ছে? নাউনের সঙ্গে আমাদের অ্যাডজেক্টিভের সম্পর্ক বোঝানো হচ্ছে। উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি। ঠিক আছে, উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি, এখানে দুটো আমরা দেখব। একটা নাম হচ্ছে প্রাউড, এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, দুটো পার্টস অফ স্পিচ রয়েছে। আর একটার নাম হচ্ছে কান্ট্রি, এটা হচ্ছে তোমার নাউন। তাহলে অ্যাডজেক্টিভ এর সঙ্গে নাউনের সম্পর্ক বুঝিয়ে দিচ্ছে কোন প্রিপোজিশনটা? অফ নামক প্রিপোজিশনটা আমাদের এই সম্পর্কটা বুঝিয়ে দিচ্ছে। এবার কিছুগুলো কমন আমরা দেখতে পাবো। কি রয়েছে? কিছুগুলো কমন আমাদের প্রিপোজিশন রয়েছে, কমন প্রিপোজিশন। এগুলো সচরাচর বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয় এবং আমরা কিছু কিছু সেন্টেন্সে সচরাচর ব্যবহার করে থাকি। আমরা এক্সাম্পল হিসাবে আমরা এই কমন প্রিপোজিশনটা লিখতে পারি। কি কি রয়েছে দেখো, এটা হচ্ছে অ্যাট, সাধারণত ছোট জায়গার আগে বসে। ইন, অন, অফ, আপ, থ্রো, বিলো, উইথ, অ্যাটসেট্রা। এগুলো হচ্ছে তোমার কমন, খুব কমন প্রিপোজিশন। এগুলো সাধারণত আমরা বাক্যে ব্যবহার করি ওই যে সম্পর্ক বোঝানোর জন্য, কখনো বা নাউনের সঙ্গে নাউনের, আবার কখনো নাউনের সঙ্গে অ্যাডজেক্টিভের, আবার কখনো নাউনের সঙ্গে ভার্বের সম্পর্ক বুঝিয়ে দিচ্ছে আমাদের এই প্রিপোজিশনটা। এবার দেখো, এটা কখনো কখনো আবার অ্যাকিউজেটিভ কেস হিসেবেও বসে থাকে। কি হিসেবে বসে বলো তো? অ্যাকিউজেটিভ কেস। এবার অ্যাকিউজেটিভ কেসটা কি? এটা হচ্ছে যখন ওই যে প্রিপোজিশনটা নাউন অথবা প্রোনাউন যে বাক্যে ব্যবহার হচ্ছে সেটা অবজেক্ট হিসেবে বসছে। যখন কোনো নাউন অথবা প্রোনাউন কোনো বাক্যে কি হিসেবে বসবে? অবজেক্ট হিসাবে বসবে। কোনো নাউন অথবা প্রোনাউন অবজেক্ট হিসাবে বসবে, তখন সেটা হচ্ছে তোমার অ্যাকিউজেটিভ কেস। যেটা আমরা বলি যে কর্মকারক। কিছু মনে আসছে? আমরা নাউন পড়ার সময় এই কারকটা আলোচনা করেছিলাম, তাই না? কর্তৃকারক, কর্মকারক, কর্ম, এখানে কি বলা হচ্ছে? অবজেক্ট হিসেবে বসছে, মানে হচ্ছে কর্মকারক হিসেবে বসছে। সেখানে প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন বসে। এখানে আমরা কি বললাম? প্রি মানে আগে, আর কার আগে অবস্থান করবে? নাউন অথবা প্রোনাউনের আগে অবস্থান করবে। কিন্তু এটা হচ্ছে একটা ব্যতিক্রম। কি বলা হচ্ছে? প্রিপোজিশনের পরে বসবে এই নাউন অথবা প্রোনাউন। ঠিক আছে, তখন সেইটাকে বলবো এবং অবজেক্ট ফর্মে বসবে, তাই জন্য এটা অ্যাকিউজেটিভ কেস বলা হয়। কি বলা হয়? অ্যাকিউজেটিভ কেস বলা হয়। এবার দেখো, সি ইজ লুকিং অ্যাট হিম। এখানে দেখো প্রিপোজিশন কি রয়েছে? অ্যাট রয়েছে, তাই না? অ্যাটের পরে আমরা এই হিমটা বসাচ্ছি, তাহলে হিম হলো একটা অবজেক্ট, এটা অ্যাকিউজেটিভ কেস। এবং এখানে প্রিপোজিশন কি রয়েছে? প্রিপোজিশন রয়েছে অ্যাট, তাহলে অ্যাটটার পরে বসেছে আমাদের এই অবজেক্ট। তাহলে আমরা যদি বলি যে অ্যাকিউজেটিভ কেসের বৈশিষ্ট্যটা কি, আমরা দুটো বৈশিষ্ট্য পাবো। প্রিপোজিশনের পরে নাউন অথবা প্রোনাউন বসবে, এখানে প্রোনাউন বসেছে, এবং ভার্বের অবজেক্ট হিসেবে বসে। কি বসে? ভার্বের অবজেক্ট হিসেবে বসবে। ঠিক আছে, এটাও গেল তোমার প্রিপোজিশনের অবস্থান। ঠিক আছে, তাহলে আমরা এখানে পার্টস অফ স্পিচ দেখলাম, প্রিপোজিশনের স্থান দেখলাম, প্রিপোজিশন কাকে বলে, এবং প্রিপোজিশনের কিছুগুলো ব্যবহার। আবারও কিছুগুলো তোমার রুলও রয়েছে যে প্রিপোজিশন তোমার পার্টস অফ স্পিচে কী হিসেবে ব্যবহার হতে পারে। দেখো রুলগুলো আরও কিছুগুলো দেখে নিই। কী আছে? প্রিপোজিশন কখনো একাধিক অবজেক্ট নিতে পারে। একটাই যে অবজেক্ট থাকবে বা একটা কোনো নাউনের সঙ্গেই যে সম্পর্ক স্থাপন করবে এটা নয়। একাধিক, কি বলা হচ্ছে? একাধিক অবজেক্ট নিতে পারে।
তাহলে আমরা প্রিপোজিশন এর সঙ্গে সবসময় যে একটাই নাউন থাকবে আর একটাই অবজেক্ট থাকবে এটা নাও হতে পারে। দেখো টু এর সঙ্গে ঋতুও হয়েছে এবং হার ব্রাদার এটাও হয়েছে। কি আছে? হার ব্রাদার, এটাও একটা তোমার অবজেক্ট নিয়েছে। দেখো একটা প্রিপোজিশন একাধিক নাউন আর প্রোনাউন এর সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারে। এক্সাম্পল হিসাবে আমরা দেখব আই গিভ মানি টু ঋতু অ্যান্ড হার ব্রাদার। টু এর সঙ্গে ঋতুরও রয়েছে সম্পর্ক এবং হার ব্রাদার এরও সম্পর্ক রয়েছে। তাহলে আমরা কি বলবো এখানে বলবো টু প্রিপোজিশন ঋতু এবং হার ব্রাদার এই দুটো অবজেক্টকেই যুক্ত করছে। তাহলে এটাও একটা কাজ হয়ে গেল। মানে আমরা কি দেখছি যে একটা প্রিপোজিশন একাধিক অবজেক্ট নিতে পারে, সেটা নাউনও হতে পারে অথবা প্রোনাউনও হতে পারে। পরেরটায় আমরা দেখব যে অ্যাডভার্ব অফ টাইম যেটা আছে এবং অ্যাডভার্ব অফ প্লেস যেটা আছে সেটা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসতে পারে। ঠিক আছে, এখানে দেখলাম দুটো নাউন অথবা দুটো প্রোনাউন বসতে পারে, সেই রকম অ্যাডভার্ব অফ টাইম আর প্লেসও প্রিপোজিশনের কি হিসেবে বসতে পারে? অবজেক্ট হিসেবে বসতে পারে। কি লেখা আছে? যেমন সহজভাবে যদি আমরা এক্সাম্পলটা দেখি তাহলে বুঝতে পারবো। কি বলা হচ্ছে? আই ডোন্ট লাইক টু গো ফ্রম হিয়ার। এখানে কোনটা প্রিপোজিশন? ফ্রম। আর হেয়ারটা হচ্ছে কি? এখানে অ্যাডভার্ব হিসাবে বসেছে এবং এটা অবজেক্ট হিসেবেও হয়েছে। হেয়ারটা এখানে কি? অ্যাডভার্ব অফ কি বলা হবে? প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস। সি হ্যাড রিটার্ন বাই দেম, এখানে প্রিপোজিশন কোনটা? বাই। আর দেনটা হয়ে গেল অ্যাডভার্ব অফ টাইম এবং এটা অবজেক্ট হিসেবেও বসেছে। মানে আমরা দেখতে পাচ্ছি যে প্রিপোজিশন দুটো অবজেক্ট নেয়। ঠিক আছে, একাধিক অবজেক্ট নিতে পারে, সেটা দুটো নাউন হতে পারে, দুটো প্রোনাউন হতে পারে। এবার আমরা দেখছি যে প্রিপোজিশন কিন্তু অ্যাডভার্ব অফ টাইম, দেখো অ্যাডভার্ব অফ টাইম এখানে দেন আছে, আর অ্যাডভার্ব অফ প্লেস এখানে আমাদের কি লেখা আছে? এখানে লেখা আছে হেয়ার। মানে এগুলোকেও আবার অবজেক্ট নিতে পারে। থার্ড নাম্বার রুলে আমরা কি দেখব? ক্লজ। ক্লজও প্রিপোজিশনের অবজেক্ট হতে পারে। দুটো হলো অ্যাডভার্ব এবং নাউন। আবার এখানে দেখতে পাচ্ছি আমরা ক্লজও প্রিপোজিশনের অবজেক্ট হতে পারে। মানে কি? একটা পুরো ক্লজ সাবজেক্ট প্লাস ভার্ব এটা গোটাটাই কিন্তু প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসতে পারে। যেমন লেখা আছে আই ওয়াজ প্লিজড উইথ হোয়াট সি ডিড ফর হিম। এখানে উইথটা হয়ে গেল তোমার কি? উইথটা হয়ে গেল তোমার প্রিপোজিশন। এবার হোয়াট সি ডিড ফর মি, হোয়াট সি ডিড ফর মিটা হয়ে গেল তোমার একটা ক্লজ। এখানে দেখো ভার্ব রয়েছে, এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব রয়েছে, এটা একটা ক্লজ। সি ডিড ফর মি, এখানে পুরো ক্লজটাকে কিন্তু এই প্রিপোজিশনটা অবজেক্ট হিসেবে নিয়েছে। কি নিয়েছে? অবজেক্ট হিসেবে পুরো ক্লজটাকে নিয়ে নিয়েছে। তাহলে অ্যাডভার্ব গেল, নাউন গেল এবং অবজেক্ট হিসেবে ক্লজটাও গেল। তাহলে এই তিনটে দেখলাম প্রিপোজিশন কি কি অবজেক্ট নিতে পারে, এই জিনিসগুলো দেখো। এবার ফোর্থ নাম্বারে লেখা রয়েছে প্রিপোজিশনের পর ভার্ব এলে সেটা জিরান্ড ফর্ম ব্যবহার হয়। সেটা কি ফর্ম ব্যবহার হয় বলো তো? জিরান্ড ফর্ম ব্যবহার হয়। এবার জিরান্ড ফর্মটা কি তোমাদের কিছু মনে আসছে? ফিনাইট এবং নন ফিনাইট ভার্বের একটা ভাগ ছিল, যেখানে ছিল তোমার ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে এবং সেটা কি হিসেবে ব্যবহার হবে বলো তো? নাউন হিসেবে ব্যবহার হবে। কী হিসেবে ব্যবহার হবে? নাউন হিসেবে ব্যবহার হবে, তখন তাকে জিরান্ড বলে। দেখো এখানে ইনফিনিটিভ যেমন আছে, টু এর পর ভার্ব বসে, টু এর পরে কী হয়? ভার্বের ফার্স্ট ফর্ম বসে। কিন্তু এই রুল সবসময় প্রযোজ্য হবে না। টু বাদ দিয়ে যে প্রিপোজিশনগুলো আছে সেই প্রিপোজিশনের পর কিছু কিছু প্রিপোজিশনের পর কিন্তু ভার্বের সঙ্গে আমরা দেখতে পাবো আইএনজি যোগ করা হয়েছে। কি হয়েছে? এবং সেটা আইএনজি যোগ করে জিরান্ড হয়ে গেছে। আই এম কনফিডেন্ট অফ উইনিং হার লাভ। অফ, দেখো অফ প্রিপোজিশন যোগ, অফ প্রিপোজিশনের পর ভার্বের সঙ্গে একটা আইএনজি যোগ করা হয়েছে এবং সেটা কিসে পরিণত হয়েছে? সেটা জিরান্ডে পরিণত হয়েছে। আবার সি ডাজ নট বিলিভ ইন ওয়েস্টিং টাইম, এখানে ইনটা হয়ে গেল কি? প্রিপোজিশন, এর পরে হচ্ছে ভার্বের সঙ্গে একটা আইএনজি যোগ এবং তার মাধ্যমে এটা কি হয়ে গেছে তোমার? জিরান্ড।
আবার সি ইজ ইন্টারেস্টেড ইন গোয়িং টু পুনে, সি ইজ ইন্টারেস্টেড ইন গোয়িং টু পুনে, এখানে গোয়ের সঙ্গে একটা আইএনজি যোগ করা হয়েছে, কারণ ইন প্রিপোজিশনের পর একটা ভার্বের সঙ্গে একটা আইএনজি যোগ করা হয়। তাহলে আজকে আমরা এখানে প্রিপোজিশনের একাধিক অবজেক্ট নিতে পারে, কি নিতে পারে বলো তো? প্রিপোজিশন এর অবজেক্ট কি কি অবজেক্ট নিতে পারে, নিতে পারে সেগুলো দেখলাম। এক নাম্বারে দেখলাম যে একাধিক নাউন, ঠিক আছে, নাউন নিতে পারে। আর কি দেখলাম, এখানে আমরা দেখলাম অ্যাডভার্বও এটার অবজেক্ট হতে পারে, অ্যাডভার্ব। থার্ড নাম্বারে আমরা দেখলাম ক্লজ, গোটা একটা ক্লজও এটার অবজেক্ট হয়ে যেতে পারবে। আরেকটা হচ্ছে তোমার প্রিপোজিশনের পর ভার্ব হলে সেটা কিন্তু জিরান্ড হিসাবে বসবে প্রিপোজিশনের পর ভার্ব, প্রিপোজিশন প্লাস ভার্বের সঙ্গে একটা আইএনজি যোগ হয়ে যাবে, আর এটা হয়ে যাবে তোমার নাউন, এবং এটা হয়ে যাবে তোমার জিরান্ড হিসেবে বসবে। ঠিক আছে, এই রুলগুলো ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে ইংলিশ গ্রামার আরও স্ট্রং হয়ে উঠবে। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পরের ভিডিওতে কোন টপিক চাও অবশ্যই কমেন্ট করো। থ্যাংক ইউ।